বিয়ে করে নিয়ে যাচ্ছি বউকে। বউ অনেক কান্নাকাটি করছে। করবে নাই বা কেন? শ্বশুর বাড়ি যাবে, সেখানে তার কত দায়িত্ব। কিন্তু আমি ভাবছি অন্য কথা, বউকে কিভাবে খুশি করা যায়। আমরা কিন্তু প্রেম করে বিয়ে করিনি, আব্বু আম্মুর ইচ্ছেতেই বিয়েটা করেছি। আচ্ছা, তোমাদের একটা ঘটনা বলি। যেদিন আমার বিয়ে ঠিক করতে গেছিলাম, সেদিন ছিল বৃহস্পতিবার। বউ আমার চা নিয়ে এসেছিল। তারপর কি যেন বলতে চাইছিল, কিন্তু বলতে পারছিল না। আমি আব্বু আম্মুকে বললাম মেয়েটার সাথে কথা বলবো, কিন্তু বলতে দেয়নি। বলেছিল বিয়ের পর যত ইচ্ছে কথা বলিস। কি আর করার, কথা বলতে পারিনি। আমাদের যখন বিয়ে ঠিক হয়ে যায়, তখন মাত্র 2 দিন আগে জানতে পারি মেয়েটা বোবা। কিন্তু আমি একটুও মন খারাপ করিনি, কারণ আমি এরকম একটা বউ চেয়েছিলাম যাকে আমি নিজের মতন করে সাজাবো। বউকে কখনো কষ্টই দেব না। আচ্ছা, তাহলে এবার গল্পে আসি। বিয়ে করে নিয়ে যাচ্ছি, বউ আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমার কিছুটা অস্বস্তি হচ্ছে, কিন্তু অন্যরকম অনুভূতি অনুভব হচ্ছে। মেয়েটা অনেক কান্না করেছে, যাকে বলে নদী বানিয়ে ফেলেছে, তাও আবার আমার বুকে। আচ্ছা, মেয়েরা অত অত কান্না কিভাবে করতে পারে বুঝি না আমি। আমি কোলে করে নিয়ে যাচ্ছি, এমন সময় বউ জেগে যায়। কিছুটা লজ্জা ভাবে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। আমরা বাসায় ফিরলাম। বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে সালাম করে নিজের জায়গায় গিয়ে বসলো। আমি বউয়ের কাছে বসতেই কি যেন বলতে চাইছে। আমি বুঝতে পারছি ও কি বলতে চাইছে। কিছু আর বললাম না। একটা খাতা আর একটা কলম নিয়ে এসে বউয়ের হাতে দিলাম। বউ কি যেন লিখছে, তারপর হাতের ইঙ্গিতে আমাকে পড়তে বলল। লেখা ছিল, আমি বোবা, আপনি জানেন কি না জানি না। আপনি হয়তো জানলে আমাকে বিয়ে করতেন না। আমার অনেক বিয়ে ভেঙে গেছিল আমি বোবা বলে। আপনি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারেন। আমি মুচকি হেসে বললাম, এই পাগলি, আমি জানি তুমি বোবা। আর শোনো, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। মেয়েটা কিছুটা মায়াবী মুখ করে লিখে বলল, সত্যি বলছেন তো? আমাকে কখনো ছেড়ে যাবেন না? সত্যিই বলছি। একটা কথা বলি তোমাকে, যেদিন প্রথম দেখেছিলাম তোমায়, সেদিনই ভালো লেগে গেছিল। আমি কখনো কষ্ট দেব না তোমায়। তোমার দায়িত্ব আমার। আমার বন্ধু হবে? কিছুটা অবাক হয়ে কান্না করে বোঝাতে চাইলো, হ্যাঁ। এই পাগলি, কাঁদিস কেন? আচ্ছা, এবার তাহলে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কিছুটা অবাক হয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের বাসরাত, সবার জীবনে একবারই আসে। আমাদের সম্পর্কটা অন্যরকম। মেয়েটাকে আমি চিনি না, তাই বন্ধু হতে চাইলাম। মেয়েটার ওপর দিয়ে অনেক ধকল গেছে, তাই কাপড় চেঞ্জ করে আসতে বললাম। অনেক ঘেমে গেছে। মেয়েটা কাপড় চেঞ্জ করে এসে খাটে শুয়ে পড়ল, আর আমি নিচে। আমার ঘুম ঘুম ভাব, তখন যেন কান্নার শব্দ পাচ্ছি। উঠে দেখি মেয়েটা কান্না করছে। আমি ওর কাছে গিয়ে বললাম, এই মেয়ে, কান্না করছো কেন? মেয়েটা কি যেন বলতে চাইলো। আমি খাতা আর কলম নিয়ে এসে ওর হাতে দিলাম। কি যেন লিখছে। লেখা ছিল, আমি একা একা শুয়ে থাকতে পারি না, আমার আপুর সঙ্গে শুয়ে থাকি। আমার অনেক ভয় করে। আমি মুচকি হেসে বললাম, ভিতুর ডিম। মেয়েটা রেগে আমার দিকে তাকিয়ে আছে। এবার মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি হচ্ছিল। আমি ওকে বললাম, এই, ছাদে যাবে? আমি ওকে নিয়ে গেলাম ছাদে। ওখানে চাঁদের আলোতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। দেখে মনে হয় মায়াপরী। আচ্ছা, মেয়েরা এত সুন্দর কেন হয়? ওই যে দেখো, ওই যে বড় তারাটা, ওটা হচ্ছে আমার আব্বু। জানো, আব্বু আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। ও, আমার পরিচয়টা আগে তো বলাই হয়নি। আমি সাদিক। আমার আর একটা নাম আছে আসাদ। আমার আব্বু অনেক আগেই মারা গিয়েছিল। আমাদের পরিবারে 3 জন ছিল, আজকে থেকে 4 জন। আমি, আব্বু, আমার ছোট বোন আর আমার মিষ্টি বউ। কি ভাবছো এগুলো? কিছু না। সে আমাকে বলতে চাইছে আর কষ্ট পাবে না একদম। কেন জানি না, মেয়েটার মনের কথাগুলো আমি বুঝতে পেরে যাচ্ছি। হয়তো এটাই ভালোবাসা। আমার অনেক ঘুম পাচ্ছে, চলো ঘুমাতে যাই। আচ্ছা চলো, হাতের ইঙ্গিতে বলল। আমরা আবার রুমে চলে আসলাম। দুজনে শুয়ে পড়লাম। আমাদের মাঝখানে একটা কোল বালিশ। মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটার ওই মায়াবী ঠোঁট আমার মন কেড়ে নিয়েছে। একদম বাচ্চাদের মতন শুয়ে আছে, আর একটা পুতুল নিয়ে আছে। সকাল সকাল কে যেন আমার চোখে পানি দিয়েছে। চোখ খুলে দেখি আমার ছোট্ট বোন, তার পিছনে আমার মিষ্টি বউ। মনে করেছে আমি দেখতে পাইনি। কি ভাইয়া, ঘুম ভাঙলো নাকি?
ওরে বদমাস, এগুলো তোর কাজ। আমি উঠে গিয়ে আমার বোনটাকে ভয় দেখালাম আর আমার মিষ্টি বউটাকে গিয়ে কোলে তুলে নিলাম। এগুলো তোমার কাজ তাই না? সে হাতের ইশারায় বলল। আরে কি করছো? তোমার বোন যে সব দেখছে। আমি একটু লজ্জা পেয়ে ছেড়ে দিলাম। আর ভালোবাসা দেখাতে হবে না, এবার দুজনে চলো, সকালে নাস্তা করবে। ঠিক আছে চল। খাবার টেবিলে আজকে যেন অনেক খাবার তৈরি করা হয়েছে। এগুলো কে করেছে? এত খাবার কে করলো? ওই যে দেখো, তোমার সামনে লজ্জা পেয়ে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, বুঝেছি। এবার খেয়ে নে ভাইয়া, অনেক আশা করে বানিয়েছে আপনার আদরের বউ। আচ্ছা। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা বোন, তোর ভাবি কিছু খেয়েছে? না ভাইয়া। তুই এখান থেকে একবার যা তো। কেন ভাইয়া? আরে যেতে বলছি, যা। ওকে, যাচ্ছি। তারপর আমার বউকে বললাম, আমার কাছে এসো। আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। আরে দাঁড়িয়ে আছো কেন? আমার এখানে বসো। আমার দিকে লজ্জা ভাবে তাকিয়ে আছে। খাবার খেয়েছো? খাইনি, ইঙ্গিতে বলল। ওভাবে আমি খাইয়েই দিলাম। ও আমাকে খাইয়ে দিচ্ছে। আমার আম্মু এসে বলল বউকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসতে। তারপর আমি তাকে বললাম, আম্মু কি বলছে শুনতে পেয়েছো তো? আমার কথা শুনে দৌড়ে রুমের ভিতর চলে গেল। পাগলি একটা। আমি রুমের ভিতর ঢুকতেই যা দেখলাম তার বলার নয়। ছোট বাচ্চাদের মতন পুতুল নিয়ে খেলা করছে। এই যে মহারানী, কি করছো? আমাকে দেখে পুতুল লুকিয়ে রাখলো। এ কি লুকিয়ে রাখলে কি? হাতের ইশারায় বলল, কই কিছু না তো। তারপর পুতুলটা হাতে নিয়ে বললাম, তাহলে এটা কি? সে লজ্জা পেল। তারপর তাকে বললাম, এখন যত ইচ্ছে পুতুল নিয়ে খেলা করো, যখন বাবু আসবে তখন তাকে নিয়ে খেলা করো। আর আমি বাইরে ঘুরতে গেলাম। তখন সকাল 9টার মতন। বাইরে আসতেই শুনেছি অনেকে বলা বলি করছে, সাদিক একটা বোবা মেয়েকে বিয়ে করেছে। আমি ওদের কথায় কান দিলাম না। আমি একটা শাড়ি কিনে নিয়ে এসে রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই দেখি মেয়েটা কান্নাকাটি করছে। আমি ওকে না বুঝতে দিয়ে ওর কাছে গেলাম। এই, কান্না করছো কেন? মেয়েটা কিছু বলছে না। তোমাকে কেউ কিছু বলেছে? আমার কথার কোনো রিপ্লাই দিচ্ছ না, শুধুই কান্না করে যাচ্ছে। আচ্ছা, তোমাকে কিছু বলতে হবে না। আমার দিকে তাকিয়ে টলমলো করে চোখের পানি পড়ছে। এই, একদম কান্না করবে না। এই যে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, এই শাড়িটা পরবে। আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার মুখে খুশি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কান্না করছিলে কেন? মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। ওকে তোমাকে কিছু বলতে হবে না, আম্মুর থেকে শুনে আসি। এখানে বসে থাকো। আম্মু, কি হয়েছে কি? ও কান্না করছে কেন? আরে বলিস না, কয়েকজন দেখতে এসেছিল তোর বউকে আর অনেক বাজে বাজে কথা বলে গেছে। মেয়েটা বোবা বলে। তখন থেকে মেয়েটা কান্নাকাটি করেই চলেছে। আমি অনেক বোঝাতে চাইলাম, মানুষ তো বলবেই, তাদের কাজ এগুলো করার, তাই বলে কান্না করিস না মা। কিন্তু তোর বউ কান্না করেই যাচ্ছে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে রে। ওর কাছে যা, ওকে বোঝা আর কান্নাকাটি করতে বারণ কর। আমি আর কিছু না বলেই রুমে চলে আসলাম। এই বোকা মেয়ে, আমাকে আগে বলনি কেন যে কিসের জন্য কান্না করছো? আর শোনো, যে যাই বলুক না কেন, তুমি আমার প্রাণ। যে আমার এই মিষ্টি বউটাকে কষ্ট দেবে তাকে আমি মেরেই ফেলবো। মেয়েটা আমার কথা শুনে মুচকি হেসেই যাচ্ছে আর একটা খাতা কলম নিয়ে এসে কি যেন লিখছে। আমার হাতে খাতাটা দিয়ে পড়তে বলল। লেখা আছে, আমাকে তুমি কতটা ভালোবাসো জানি না, শুধু সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমাকে কখনো ছেড়ে যাবে না? আমি তোমাকে ছেড়ে যাব না। আমার এই মিষ্টি লক্ষ্মী বউটাকে কি ছেড়ে যেতে পারি? আচ্ছা, অনেক তো সময় হয়ে গেল, এখন 12টা বেজে গিয়েছে। তুমি গোসল করতে যাও। ও গোসল করে আসলো। এবার আমি গেলাম গোসল করে এসে আম্মুকে বললাম খেতে দিতে। আম্মু বলল, আহারে আমার বাচ্চা, আমাকে আজ কাজ করতেই দিচ্ছে না তোর বউ। তোর বউ খাবার রান্না করেছে, যা, টেবিলে বসে আছে। আমি আর অপেক্ষা করে থাকতে পারলাম না, খাবার খাওয়া শুরু করলাম। আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। সে আমাকে ইশারায় জিজ্ঞেস করলো, রান্নাগুলি কেমন হয়েছে? আমি মজা করে বললাম, খুবই খারাপ। সে রাগ করে রুমের মধ্যে চলে গেল। তারপর খাবারের থালাটা নিয়ে আমি তার কাছে চলে গেলাম এবং তাকে খাইয়ে দিলাম। মিষ্টি করে বললাম, রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। আর সে খুশি হয়ে গেল। আমাদের গল্প করতে করতে অনেক সময় গেল। এখন আমরা ঘুরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। মেয়েটা অনেক সুন্দরভাবে সেজেছে। আমি তো ক্রাশ খেলাম। আমরা দুজনে একটা রিকশায় করে ঘুরতে বের হলাম। আসলে অনেক দিন থেকে আমি রিকশায় যাতায়াত করিনি। আজকে অন্য রকমের একটা অনুভূতি হচ্ছে। আমি খেয়াল করে দেখলাম আমার বন্ধুরা আমাদের দুজনকে দেখে হাসাহাসি করছে। আমার একটু কেমন কেমন লাগছে।
এগুলো ভাবতে ভাবতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমি যেখানে ঘুরতে নিয়ে এসেছি সেই জায়গাটা আমার অনেক প্রিয়। আমি ছোট্টবেলায় খেলা করতে আসতাম। আসলে কি জানেন, ছোট্ট যখন ছিলাম তখন আমার সব মেয়ে বন্ধু ছিল, আর এখন লজ্জায় কথাই বলতে পারি না। অনেক খেলা করতাম এখানে। আমি মেয়েটার হাত ধরে হেঁটে যাচ্ছি আর আমার ছোট্টবেলার গল্পগুলো শোনাচ্ছি। সবুজ ঘাস, তার মাঝে ছোট্ট ছোট্ট ফুল। ওখানে গিয়ে দুজনে বসলাম। সেখানে অন্য রকমের অনুভূতি হচ্ছে। রোম্যান্টিক বাতাস বইছে। আমাদের গল্প করতে করতে অনেক সময় চলে গেল। আমরা বাসায় ফিরে আসলাম। মেয়েটার আব্বু ফোন করেছিল, কালকে মেয়েটাকে নিয়ে যাবে। অবশ্য আমিও যাব। রাতের খাবার খেয়ে ঘুমানোর সময় সে আমার বুকে মাথা রাখলো। সে আমাকে ইঙ্গিতে জিজ্ঞেস করলো, কি করছো? এই তো আমার বন্ধুদের সাথে কথা বলছি। আমি বন্ধুদের সাথে চ্যাট করছি, আর কখন যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে খেয়ালই করিনি। আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় রাত 12টা বেজে গিয়েছে। আমার বুকের ওপর মেয়েটা শুয়ে আছে। আমি আস্তে করে মেয়েটাকে সরিয়ে দিলাম। আমি ঘুমিয়ে পড়লাম। আবার দেখি মেয়েটা আমার বুকেই মাথা রেখে দিয়েছে। আমি মুচকি হেসে মেয়েটার কপালে ছোট্ট করে চুমু এঁকে দিলাম। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে মেয়েটার ডাকে ঘুম ভাঙে। ওর আব্বু নিতে এসেছে, তার সঙ্গে রয়েছে। তারপর চলে গেলাম শ্বশুর বাড়ি। সেখানে আমাকে সবাই শুধু গল্প শোনাচ্ছে, জামাই আদরও করছে, অনেক কিছু রান্না করেছে। আমি তো খাওয়ার জন্য প্রস্তুত। অনেক কিছু খেলাম, আর উঠতে পারছি না। আমি আর খেতে পারছি না। ও বুঝতে পেরে আমাকেও রুমে নিয়ে যায়। তার সঙ্গে আমার শালি, ওর নাম অনিকা। অনিকার সঙ্গে গল্প শুনলে আর কি বলবেন, আজব ভাবে গল্প করেই যায়। আমার আপু এটা পারে, ওটা পারে। জানেন দোলা ভাই, আমার আপু না কথা বলতে পারতো। একদিন এক দুর্ঘটনায় আমার আপুর গলা থেকে আওয়াজ চলে যায়। মেয়েটার দিকে একটু তাকিয়ে দেখলাম মেয়েটা কান্না করছে। কি হয়েছিল সেদিন? এগুলো শুনতে হবে না, থাক। শুধু শুধু শুনে মন খারাপ হবে। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ডাক্তার আপুর আওয়াজ ঠিক করতে পারেনি। আমি আবার মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা কান্না করছে। এখানে এসো তো। হুম। আমি অনিকাকে একটু বাইরে যেতে বললাম। তারপর মেয়েটাকে আমার কাছে নিয়ে এসে তাকে জড়িয়ে ধরলাম। তাকে বললাম, কাঁদছো কেন পাগলি? সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরল মেয়েটা। আমিও মেয়েটাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে নিলাম। এবার একটু হাসো তো। মেয়েটা একটা মায়া মাখানো হাসি দিল। তার কিছুক্ষণ পর দুপুরে আমাকে খাওয়ার জন্য ডাকতে এলো। আমরা সবাই মিলে খেয়ে দিয়ে রওনা হলাম একটু ঘুরে আসার জন্য। ওদের শহরটা দেখানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে। আমার বউ অনেক সুন্দরভাবে সেজেছে। আমরা রওনা দিলাম। ওদের এলাকায় একটা পার্ক ছিল, ওখানে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে। সেখানে ফুচকার দোকান ছিল। অনিকা বলল, দোলা ভাই, আমাদের দুজনের জন্য ফুচকা নিয়ে এসো। আমি ফুচকা নিতে গিয়ে কার যেন চিৎকার শুনতে পেলাম। আমাকে কিছু একটা ধাক্কা দিয়েছে। তারপর কি হয়েছে তা তো মনে নেই। তারপর চোখ খুলতেই দেখি মেয়েটা, মানে আমার মিষ্টি বউ, কান্না করছে আর আমাকে বলছে, তোমার কষ্ট হচ্ছে না তো? আমি অবাক হয়ে ওঠার চেষ্টা করে বললাম, তুমি কথা বলতে পারছো? আমি অনেক খুশি হয়ে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমি দেখলাম আমার পা উঠছে না। অনেক চেষ্টা করলাম, ওঠাতেই পারলাম না। মেয়েটা আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, তুমি শুয়ে থাকো। আমার কি হয়েছিল? আমার পা উঠাতে পারছি না কেন? মেয়েটা কিছু বলছে না। অনেকে এসে বলল, দোলা ভাই, তোমার পা ভেঙে গিয়েছে। একটা কার এসে তোমাকে ধাক্কা দিয়েছিল, আর তখন সেটা দেখতে পেয়ে আমার আপুর গলার আওয়াজ আশ্চর্যভাবে খুলে যায়। তারপরে আমরা দুজন তোমায় হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বলে তোমার পা ভেঙে গিয়েছে। জানো দোলা ভাই, আমার আপু না অনেক কান্নাকাটি করেছে। আরে আমার পা ভেঙে গিয়েছে তো কি হয়েছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আজ আমি অনেক খুশি, আমার মিষ্টি বউটা কথা বলতে পারছে। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আরে পাগলি, কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্ট আমার কাছে কিচ্ছু না, বুঝলে? তোমার আওয়াজ ফিরে এসছে, এতে আমি অনেক খুশি, বুঝলে? আর আমার দেখাশোনা করার জন্য তুমি তো আছো। এবার শুয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়লাম। মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার পরিবারের এবং আমার শ্বশুরবাড়ির সকলে আমাকে দেখতে এসছে। আমার ছোট্ট বোনটা আমার কাছে এসে বলে, ভাইয়া, তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি পাগলি, এই একটু পায়ে আঘাত লেগেছে। সত্যি তো কিছু হয়নি তোমার? হ্যাঁ সত্যি। আসলে আমার ছোট্ট বোনটার বয়সটা অনেকটা কম, তাই একটু অবুঝ।
সকলে বাসায় চলে যায়। তখন রাত প্রায় ৯টার মতন। আমার সাথে থাকার জন্য আমার মিষ্টি বউ অনিকা আর আমার বোন থেকে যায়। আমার বোন আর অনিকা গল্প করছে, আর আমার মিষ্টি বউ আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। আমার না অনেক ক্ষুধা পেয়েছে। ও, আমি তো ভুলেই গেছিলাম, একটু দাঁড়াও, আসছি। ওকে। আমার বউ খাবার নিতে যায়। আমি অনিকা আর আমার বোনকে জিজ্ঞেস করি, তোমরা খাবার খেয়েছো? অনিকা আর আমার বোন দুজনে একসঙ্গে বলে, হ্যাঁ, অনেক আগে। আমার বউ খাবার নিয়ে আসে, আমাকে খাইয়ে দিচ্ছে। তুমি খেয়েছো? না। ওকে, তাহলে হাঁ করো। ও আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ওকে। ওর চোখের এক কোণে জল দেখতে পেলাম। এই পাগলি, কান্না করছো কেন? কই না তো। আচ্ছা, তাহলে খাইয়ে দাও। এভাবেই আমাদের বিয়ের ৩ মাস কেটে যায়। আজকে আমি মাটিতে পা রাখবো, আর আমার মিষ্টি বউটা অনেক খুশি। আজকে আমি সুস্থ। মাটিতে পা রাখতেই দেখি আমি হাঁটতে পারছি। মেয়েটা আমার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আমিও শক্ত করে মেয়েটাকে জড়িয়ে ধরি। আমি বললাম, কি দেখছো এভাবে? মেয়েটি বলল, তোমাকে। আমি বললাম, তোমার গলার আওয়াজটা না অনেক মিষ্টি। মেয়েটি বলল, তাই বুঝি? হুম, তাই। আমি একটু খেয়াল করে দেখলাম আমার বোন আমাদের দিকে তাকিয়ে হেসেই চলেছে। আমি বোনকে দেখতে পেয়ে আমার মিষ্টি বউটাকে ছেড়ে দিলাম। মেয়েটা বুঝতে পেরে লজ্জায় কিছু বলছে না। তারপর আমরা বাড়ি ফিরে আসি। আমি একটা অফিসে কাজ করি। আমার পা ভেঙে যাওয়ার জন্য সেখানে আমি ৩ মাসের ছুটি নিয়েছিলাম। এখন পুরোপুরি সুস্থ হয়ে যেতে আবারও অফিসে জয়েন করতে হবে। তাই আমি আমার মিষ্টি বউকে ডেকে বললাম, আমি তো এবার কাজে যাব, তুমি বাড়িতে একা একা থাকতে পারবে তো? সে মুচকি হেসে জবাব দিল, একা কেন? আমি, বোন, মা সবাই তো আছে। আমরা সবাই একসাথে থাকবো। আর তুমি তো অফিস থেকে চলে আসার পর আমাদের সাথেই থাকবে। আমিও তার কথায় সম্মতি জানালাম। আমার বোন আমার অসুস্থ থাকাকালীন একাই স্কুলে যেত, তাই ও এখন থেকে একা যাওয়াই অভ্যেস করেছে। তাই আমিও নিজের অফিস চলে যাই, আর ওর মতন স্কুল চলে যাই। হঠাৎ একদিন অফিস যাওয়ার পথে রাস্তায় একটি মেয়েকে কয়েকটি ছেলে মিলে প্রচণ্ড ডিস্টার্ব করছিল। আমি দেখতে পেয়ে সেই মেয়েটিকে বাঁচালাম এবং আমার সাথে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি ফিরে দরজা খোলার সাথে সাথেই আমার বউয়ের হাসি মাখা মুখটা ক্রমেই মলিন হয়ে গেল। চোখে জল নিয়ে দৌড়ে এসে নিজের রুমে চলে গেল। আমি বুঝতে পারলাম তার মনের মধ্যে এখন কি চলছে। হ্যাঁ, সে আমাকে ভুল বুঝেছে, কিন্তু আমি জানি আমি যখন তাকে সবটা বলবো তখন সে ঠিকই বুঝতে পারবে। তারপর আমি তার রুমে গিয়ে তাকে কিছু বলতে যাব, তখনই সে আমাকে বলে উঠল, এই মেয়েটি কে? একে কেন বাসায় এনেছো? এর সাথে তোমার সম্পর্ক কি? আমি তারপর তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। রাস্তায় যাওয়ার সময় কয়েকটা ছেলে এই মেয়েটিকে ডিস্টার্ব করছিল, তখন আমি তাদেরকে সেখান থেকে পুলিশে দিই এবং মেয়েটিকে আমাদের বাড়িতে নিয়ে আসি। মেয়েটিকে একা ছাড়তে দেওয়া আমার উচিত হবে না বলেই মনে হলো। সব কিছু শুনে আমার বউ আমাকে বলল, তুমি একদম ঠিক কাজ করেছো, আমাকে ক্ষমা করে দাও তোমাকে ভুল বোঝার জন্য। তারপর আমার বউ সেই মেয়েটির জন্য নিজের হাতে নাস্তা বানিয়ে তাকে খাইয়ে দিল এবং তার সাথে জমিয়ে গল্প শুরু করলো। হ্যাঁ, মেয়েদের মনে এরকমই হয়। তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে এবং খুব সহজেই অভিমান করে ফেলে। কিন্তু তারপর যখন তারা সত্যিটা জানতে পারে তখন তাদের সমস্ত ভালোবাসা উজাড় করে দেয়। এইভাবে কেটে গেল আমাদের বিয়ের 1 বছর। হঠাৎ একদিন আমার বউ মাথা ঘুরে পড়ে যায়। আমি অফিসে থাকাকালীন আমার বোন আমাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে। আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং তড়িঘড়ি করে বাড়িতে চলে আসি। তারপর আমার বউকে নিয়ে হাসপাতালে যাই। সেখানেই আমার বউকে চিকিৎসা করা হলে ডক্টর কিছু টেস্ট করাতে বলেন। তারপর জানতে পারি আমি বাবা হতে চলেছি। সেই দিনটি ছিল আমার জীবনের সবথেকে মূল্যবান দিন, যা আমি আজও ভুলতে পারিনি। হ্যাঁ, আমি বাবা আর আমার বউ মা হতে চলেছে। আমাদের দুজনার ভালোবাসার ফসল আসতে চলেছে। এরপর থেকে আমি আমার বউয়ের যথেষ্ট যত্ন নিতাম। দেখতে দেখতে সেই দিন ঘনিয়ে এলো। আজ আমার বউয়ের ডেলিভারি ডেট। আমরা সবাই চিন্তিত হয়ে হাসপাতালের সামনে বসে আছি। হঠাৎ খবর এলো আমার নাকি একটা ফুটফুটে রাজকন্যা হয়েছে। আমার মিষ্টি বউটা আমাকে একটি মিষ্টি রাজকন্যা উপহার দিয়েছে। আমি ধন্য হয়ে গেলাম। আজ আমাদের সংসার পরিপূর্ণ। পরিশেষে এটুকুই বলা যায়, আজ যদি আমিও সবার মতন আমার বউকে বোবা বলে তাকে বিয়ে না করে চলে আসতাম বা বিয়ে ভেঙে দিতাম, তাহলে কখনোই
আমার জীবনে এই চরম সুখটা আমি পেতাম না। তাই মানুষকে মানুষের মন দেখে বিচার করা উচিত। জীবনে কেউই পারফেক্ট হয় না। যারা বোবা, যাদের অসুস্থতা আছে, তারাও একটা মানুষ। এটা আমরা ভুলে যাই। তাই আপন করে নেওয়া উচিত সমস্ত মানুষকে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।